আজকে ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের 7ম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ অ্যান্ড গঙ্গারামপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, এটা হবে 21শে জুন। এরপরে 2 আছে উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন, এটা হবে 21শে জুন হবে। এরপরে 3 পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষর রেখাটি হলো, এটা হবে কর্কটক্রান্তি রেখা। এরপর 4 আছে নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা, এটা হবে 178টি। এরপরে 5টা আছে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে, এটা হবে বেলে পাথর দিয়ে। এরপরে 6টা আছে পন্টিকো টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে, এটা হবে আনাতোলিয়া মালভূমি থেকে। এরপরে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে মুক্তিবেগের গতিবেগ সেকেন্ড, এটা হবে 11.2 কিমি। এরপরে 2 আছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, এটা হবে অপসূর অবস্থানে। এরপরে 3 আছে বায়ু, এটা হবে নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। এরপরে 4টা আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো, এটা হবে সাফানিয়াত। এরপরে 2তে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে, এটা হবে 27.1/3 দিনে প্রদক্ষিণ করে। এরপরে 2টা আছে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? এর উত্তরটি হলো লন্ডন এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। আবার লন্ডন ভারতের পশ্চিম দিকে অবস্থান করায় লন্ডনের প্রমাণ সময় ভারতের প্রমাণ সময়ের থেকে পিছিয়ে থাকবে। লন্ডনের প্রমাণ সময় হবে রাত 11:30 বিয়োগ 5 ঘন্টা 30 মিনিট অর্থাৎ সন্ধ্যা 6টা। তাই লন্ডনের উদ্বোধনী অনুষ্ঠানটি সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। একে আছে সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায় বা কখনো মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চালন গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এরপরে 2 আছে মকর সংক্রান্তি কাকে বলে? এর উত্তরটি হলো সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবথেকে বড় ও রাত সবথেকে ছোট হয়। এই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি। এরপরে 3 আছে সমচাপ রেখা কাকে বলে? এর উত্তরটি হলো বছরে কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বা বায়ুচাপ রেখা বলে। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্দেশ করো। অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিষয় এক সংজ্ঞা। পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। পৃথিবীর সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। এবার 2 আছে সংখ্যা। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। তবে মূল মধ্যরেখার উভয় দিকে
180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমারেখা টানা যায়। এরপরে 3 হচ্ছে আকৃতি। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল নয়। এরপরে 4 আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। অক্ষরেখা সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমারেখা সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। এরপরে 5 আছে মধ্যবর্তী দূরত্ব। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমারেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু ও কুমেরু বিন্দুতে দ্রাঘিমারেখা দুটি মিলিত হয়। এরপরে পরিধি। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়। দ্রাঘিমারেখাগুলির পরিধি সর্বত্র সমান। এরপরে 2 আছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। এর উত্তরটি হলো, এই যে তোমরা এই যে পৃথিবীর যে চাপ বলয়, যে অর্থাৎ বায়ুচাপ বলয়টার ছবিটা এঁকে দেবে, দিয়ে এইভাবে তোমরা সম্পূর্ণ অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে। এরপরে 3 আছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, উচ্চচাপ নিম্নচাপ বিষয় 1 হচ্ছে সংজ্ঞা। বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলে। বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। এরপর 2 হচ্ছে উষ্ণতা। বায়ু উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চচাপ সৃষ্টি হয়। বায়ু উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপ সৃষ্টি হয়। এরপর 3 হচ্ছে জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। এরপর 4 হচ্ছে বায়ুর চাপের মাত্রা। বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়। বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। এরপরে 5 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 1 আছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এর উত্তরটি হলো, বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলে। 1 বসন্তকাল। 21 মার্চ পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে পৃথিবীর উভয় গোলার্ধে সূর্য থেকে সম দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। এরপর 2 হচ্ছে গ্রীষ্মকাল। 21 মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় এবং রাত্রি ছোট হতে থাকে। এরপর 21 জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি সংঘটিত হয়। একে বলা হয় সূর্যের উত্তর অনয়ন্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। এরপর 3 হচ্ছে শরৎকাল। 21 জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবীর নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী ও দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এভাবে 23 সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। এই যে তোমরা ঋতুচক্র যে অর্থাৎ কীভাবে যে আমাদের যে ঋতু পরিবর্তন হয় তার চিত্রটা দেওয়া আছে, এটা তোমরা এঁকে দেবে। এর পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে শীতকাল। 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে। এভাবে চলতে চলতে 22 ডিসেম্বর সূর্যকিরণ মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22 ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ
অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধে অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকে আবার পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায়। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। এরপর দুইটা আছে জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো, এখান থেকে দুটো বলে দিয়েছি তাই আমরা দুটো বলে দেবো। মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থান 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ মধ্যবর্তী দেশসমূহ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন ও জাপানের দক্ষিণাংশ প্রভৃতি স্থানে এই জলবায়ু দেখা যায়। প্রধান বৈশিষ্ট্য: এক, উষ্ণতা গ্রীষ্মকালে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। 2, বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক থাকে। 3, বায়ুপ্রবাহ মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব দিক থেকে এবং পরে 6 মাস দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। মৌসুমী বায়ুপ্রবাহের কারণে 4টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীতকাল পর্যায়ক্রমে আবর্তিত হয়। এরপর এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থান 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক ইত্যাদি দেশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। প্রধান বৈশিষ্ট্য: উষ্ণতা গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়। আবহাওয়া ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে সমুদ্র প্রবাহাধীন সমভাবাপন্ন ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। এরপরে 3 থেকে আছে এশিয়ার নিরক্ষ জলবায়ু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য। নিরক্ষ জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। এর উত্তরগুলি হলো, নিরক্ষ জলবায়ু অঞ্চল অবস্থান নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। প্রধান বৈশিষ্ট্য: 1, উষ্ণতা সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে সারা বছর উষ্ণতা বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বৃষ্টিপাত আছে প্রায় প্রতিদিন বিকালে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হয়। একে 4 o'clock রেইনফল বলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি। অন্যান্য বৈশিষ্ট্য: 1, সারা বছর এখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায় বলে ঋতুবৈচিত্র্য দেখা যায় না। 2, বায়ুতে জলীয় বাষ্প অধিক পরিমাণে থাকায় সর্বদা অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। এর পরের প্রশ্নোত্তরটি হলো যে নিরক্ষ জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদ যেমন হচ্ছে আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো, সিনকোনা ইত্যাদি। এরপরে 4টা আছে দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো, দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল। এক ভূতাত্ত্বিক সমীক্ষায় জানা গেছে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের শতকরা 60% দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলিতে সঞ্চিত রয়েছে। এদের মধ্যে সৌদি আরবে শতকরা 26% তেল সঞ্চিত রয়েছে। তবে জনপ্রতি খনিজ তেল সঞ্চয় ভিত্তিতে কুয়েতের স্থান সবার ওপরে। এখানে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের 16% সঞ্চিত রয়েছে। এখানকার প্রতিটি দেশের প্রধান প্রধান তৈল খনিগুলির নাম উল্লেখ করা হলো। 1, সৌদি আরব। এই দেশের প্রধান প্রধান তৈল খনি অঞ্চলের নাম হলো ধাওরান, দাম্মাম, আপকিক, ঘাওয়ার বিশ্বের বৃহত্তম তৈল খনি, সাফানিয়া বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তৈল খনি, মনিফা, আবু সাফা ইত্যাদি। এরপরে ইরানের প্রধান প্রধান তৈল খনিগুলি দেশটির দক্ষিণ পশ্চিমে কাজিতান এলাকায় অবস্থান করেছে। এখানকার মসজিদ ই সুলেমান, নফত ই শাহ, গাতসারন, আঘাজারি, হাফাতকেল, লালি ইত্যাদি প্রধান। ইরাকের উত্তরাংশে অবস্থিত কিরকুক দেশের বৃহত্তম তৈল ক্ষেত্র। এছাড়া মাসুল ও জুইবের অঞ্চলে যথেষ্ট পরিমাণে খনিজ তেল উত্তোলিত হয়। এখানকার অশোধিত তেল পাইপলাইন যোগ হাইফা, ত্রিপোলি ও
কনিয়াস বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। এরপর এটা হচ্ছে কুয়েত। পৃথিবীর মধ্যে অপর একটি খনিজ তেল সমৃদ্ধ দেশ হলো কুয়েত। বারকান এখানকার সর্বপ্রধান তৈলক্ষেত্র। এছাড়া মকওয়া, আল হামাদি, আল জারা, রাউডটন, ওয়ারফা ইত্যাদি অঞ্চল থেকেও খনিজ তেল উত্তোলিত হয়। কুয়েতের অধিকাংশ অশোধিত তেল মিনা অল আহমদি বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এরপর পাঁচটি হচ্ছে কাতার। কাতারে খনিজ তেল উত্তোলন কেন্দ্রগুলি হলো জেবেল দুখান, বুলহানিন ও ইত আল সারখি। এরপর যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। 7টি আমিরশাহী নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী গঠিত হয়েছে। এদেশের সমুদ্রগর্ভে এবং স্থলভাগে তৈলক্ষেত্রগুলি অবস্থান করছে। এখানকার স্থলভাগে খনিগুলির মধ্যে বাবাডোম ও বাহসাহ এবং সমুদ্রগর্ভে তৈলখনির মধ্যে জাকুন, ফতেই, অলবদক ইত্যাদি উল্লেখযোগ্য। হওয়াই, শারজা, আবুধাবি বন্দরগুলি দিয়ে এদেশের খনিজ তেল বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এরপরে সাথে যাচ্ছে ওমান, ফাহাদ এখানকার প্রধান তৈলক্ষেত্র। এছাড়া অন্যান্য তৈল উত্তোলন কেন্দ্রগুলি হলো ফায়ুত, নাতিহ, চাবা। এরপরে 8টি হচ্ছে সিরিয়া। সিরিয়ার উল্লেখযোগ্য তৈলখনিগুলি হলো ওমর, আল ইজবা। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।